সচক্ষে ভূত দেখেছেন কখনো? আমি দেখেছি, আবার বলতে পারেন দেখিওনি। এক মজার ঘটনা। আমাদের দেশের বাড়িতে যখন দুর্গাপুজো হচ্ছে সেই সময় আমরা সবাই একত্রে জড়ো হয়েছি। আমার বাবার কাকিমা ছিলেন, তিনি একটু মানসিক রোগগ্রস্ত মহিলা, কারণ একই দিনে তার স্বামী এবং সন্তান দুজনে একসঙ্গে মারা গিয়েছিলেন। বাবাদের যে পরিবার, সেই পরিবারের মধ্যে একমাত্র এই কাকাই, বাবার এই কাকাই, তিনি ছিলেন একমাত্র সঙ্গীত শিল্পী। তো বিভিন্ন সমস্ত জমিদারদের এবং বড় বড় বাবুদের যে সমস্ত সঙ্গীতের আসর বসত সেখানে উনি গান বাজনা করতে যেতেন এবং সেখান থেকে তার সংসার তিনি চালাতেন, সবই করতেন। তো কাকিমা ছিলেন সাঁইথিয়ায় বাড়ি ওনার, পাঠানপাড়া বলে একটা জায়গা, সেখানে মহিলা। তো সেখান থেকে বিয়ে করে তিনি এসেছিলেন আমাদের বাড়িতে। তো এমনই ঘটনা, এক বিশাল ঝড় জলের দিনে আমার কাকা, মানে ওনার বাবার কাকাকে তিনি অনুষ্ঠান করে ফিরছিলেন। তো অনুষ্ঠান করে ফেরার পথে প্রবল ঝড় জলের মধ্যে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। সেই একই দিনে একটা সাপের ছোবলে তার ছেলের মৃত্যু হয়। তো সেই থেকে কাকিমা একটু মানসিক রোগগ্রস্ত হয়ে যান এবং তারপর তিনি আর অনেক কিছু মনে রাখতে পারতেন না, ওনার সব গোলমাল হয়ে যেত, এরকম সমস্ত ঘটনা ছিল। তাই লোকালি, অর্থাৎ সবাই মিলে তাকে পাগলা কাকিমা বলে ডাকতো। কিন্তু উনি কোনো ক্ষতিগ্রস্ত করতেন না কাউকে, কোনো রকম অত্যাচার করতেন না, কিছু না। কিন্তু মানে হিসেবপত্র ঠিকঠাক রাখতে পারতেন না, মানে কতটা খেলেন কিনা আদৌ, এই সমস্ত সমস্যা তার ছিল। তো বাবা তাকে, সত্যি কথা বলতে, যদিও তিনি সেভাবে কোনো কাজকর্ম করতে পারতেন না, কিন্তু আমৃত্যু বাবা তাকে দেখেছিলেন একেবারেই আমাদের বাড়ির বউ হিসেবে, সেভাবেই তাকে কিন্তু ট্রিট করেছিলেন এবং যাতে তার কোনো রকম অসুবিধা না হয়, খাওয়া দাওয়া থাকার তার ব্যবস্থা তিনি লোক রেখে করেছিলেন। সেই পাগলা কাকিমা আমাদেরকে ভালোবাসতেন খুবই, এবং ওনার মানে আমাদের দিদা। তো তার কাছে আমরা যেতাম, গল্প করতাম, উনি পান খেতেন, তখন ওনার কাছ থেকে সুপুরি, পান এই সমস্ত, তারপরে ওই মিষ্টি, সুপুরি এই সমস্ত চাইতাম, উনি দিতেনও। তারপর উনি কোথাও থেকে হয়তো প্রসাদ নিয়ে আসলেন, বাতাসা টাতাসা, সেগুলো উনি আমাদেরকে শেয়ার করতেন, ভালোবাসতেন আমাদের সবাইকে খুব। আর আমরা ওনার পেছনে কখনো লাগতাম না, কেউ কেউ লাগতো, যেহেতু উনি মানসিক রোগগ্রস্ত ছিল, পাগলা কাকিমা বলে সবাই ডাকতো। তো ভদ্রমহিলার জীবনটা পুরো যাকে বলা যায় যে একেবারে অভিশাপগ্রস্ত জীবন। তো যখন দুর্গাপূজায় আমরা সবাই একত্র হয়েছি, আমার জাতুতো দিদি, দাদা, আমরা সবাই, এবং সে এক বিরাট মানে আমার পিস্তুত ভাই, সবাই মিলে আমরা গেছি, সবাই মিলে হই হই করছি, খাচ্ছি, যাচ্ছি, আনন্দ করছি। এবং পুজো শেষ হওয়ার পর আমরা দেশের বাড়ি থেকে কলকাতায় এসেছি। বাবা সবসময় এই দুর্গাপুজোর পর কিছুদিন থেকে যেতেন এবং দুর্গাপুজোর পরে যে একটা গণেশ পুজো, লক্ষ্মী পুজো ইত্যাদি ইত্যাদি হয়, সেসব পুজো সেরে তারপরে তিনি বাড়ি আসতেন। এবারে হঠাৎ করে, তখনকার দিনে তো মানে ফোন বা মোবাইল এসব ছিল না, তো হঠাৎ করে একটা টেলিগ্রাম মায়ের কাছে আসে যে কাম সুন, পাগলা কাকিমা ডায়েড, এক্সপায়ার। এই খবরটা পাওয়ার পরে তখন মা বললেন যে তোদের দিদা মারা গেছে, বাবা ওখানে আছে, আমাকে তাড়াতাড়ি যেতে বলছে। আমাদের কাছে কি হলো যে প্রথমত দিদা যে মারা গেছেন সেটা খুব একটা দুঃখের খবর আমাদের কাছে নয়, কারণ কথা হচ্ছে তার এই অভিশাপগ্রস্ত জীবনে তিনি এইভাবে চলে গেলেন, সেটা আমাদের কাছে কিন্তু মানে এটা মায়েরা অন্তত বারবার করে বলা বলি করছিলেন যে তিনি মুক্তি পেয়ে গেলেন। তো যাই হোক, আমরা ভাইয়েরা সবাই আবার ঘুরে দেশের বাড়িতে যাচ্ছি। ছুটির একটা এক্সটেনশন বলা যায়। তো সেই হিসাবে আমরা যখন গিয়ে পৌঁছলাম, তখন বাবা মাকে বললেন যে আমি কিছু ব্যবস্থা করে আবার কলকাতা থেকে ফিরবো, তোমরা থাকো। তো সবাই মিলে আছি, আবার একত্র হলাম। যদি বা দু একজন বাকি ছিল, এই খবর পাওয়ার পর তারাও সব চলে আসলো। তো বাড়িতে বিশাল কম বয়সী ছেলে মেয়েদের ভিড়, তার সঙ্গে সিনিয়র্সরা তো আছেই।
বাবা কাকারা একটু কলকাতায় ফিরে আসলেন, এমনি সমস্ত যেসব জিনিসপত্র জোগাড় করতে হবে, আর্থিক ব্যবস্থাও করতে হবে, সবটাই মানে এই মানে একটা বড় সড়ো করে একটা শ্রাদ্ধের অনুষ্ঠান হবে। আমরা সবাই মিলে এসেছি, সবাই ব্যবস্থা হয়েছে। তো আমাদের পাগলা দিদা বা কাকিমা যাই হোক, তিনি থাকতেন, আমাদের একটা মাটির বাড়ি ছিল, যে মাটির বাড়িটা দোতলা। এই দোতলার ওপরে একটা ঘর ছিল, সেই ঘরের একটা জানলা ছিল, সেটাকে অনেকটা দুর্গের মতো বলা যায়। সেখান থেকে সামনে আমাদের একটা পুকুর আছে, সেই পুকুর পেরিয়ে আরও একটা পুকুর, একটা শিব পুকুর, এবং তারপরে আবার একটা পুকুর, মোড়ল পুকুর, এবং তারপরে বিশাল লম্বা ধানি মাঠ, এবং সেখান থেকে শেষ দূরে দেখা যাচ্ছে দ্বারকা নদী, এবং সেই দ্বারকা নদীর ওপারে আমবাগান, এবং তারপরে আর কিছু দেখা যায় না, দূর দূর দূরান্ত এইরকম অবস্থা। কিন্তু ওখান থেকে সবটা দেখা যেত। এই জায়গাটা, অর্থাৎ এই যে দুর্গের মতন জায়গাটা, এটা একটা মানে বিশেষ জায়গা, এবং এটা নিয়ে আরো পরবর্তীকালে গল্প আছে, সেসব আপনাদেরকে পরে বলবো। তো যাই হোক, এই ঘরটা কিন্তু আমাদের খুব প্রিয় ছিল, দিদার এই ঘরটা। আমরা খুব মাঝে মধ্যে দিদার কাছে চলে যেতাম, গল্প করতাম। দিদার কি সব বড় বড় হাঁড়ি ছিল, তার মধ্যে কি সব রাখতেন উনি নিজেই জানেন। ঘন্টা বড় বড় 6টা না 7টা হাঁড়ি ছিল, সেই হাঁড়ির মধ্যে সব নানান রকম জিনিসপত্র রাখতেন। কোথাও গুড়, কোথাও বাতাসা, কোথাও আরও সুপুরি মুপুরি, পান হ্যান ত্যান ইত্যাদি আরও সব নানান রকম জিনিসপত্র উনি রাখতেন। তো ন্যাচারালি উনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে সমস্ত তো পরিষ্কার হবে, সব ক্লিয়ার হবে। তো আমরা সব, যেই ঘরটা খালি হয়েছে, সে ঘরটা আমাদের কাজের যারা রয়েছেন তারা সব পরিষ্কার করে নিকিয়ে টিকিয়ে সব রেডি টেডি করে দিয়েছেন। তো আমরা কচি কাঁচারা সবাই একসঙ্গে ওই ঘরেই, ওটা ফাঁকা পেয়ে গেলাম ওই ঘরটা, সেই ঘরে সবাই মিলে আড্ডা হই হল্লা হচ্ছে, নানান রকম হ্যাঁ হি হচ্ছে, গল্প হচ্ছে, মজা হচ্ছে, দারুণ দারুণ সে এক পরিবেশ। তো এর মধ্যে যারা যারা রয়েছেন, আমার জাটতুতো 2 দিদি, আমার দাদা, বড় দাদা দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, এবং তারপর আমার ছোটদা, আমার খুড়তুতো 3 ভাই, গৌতম দা, ঘনরাজ, যুবরাজ, এবং তারপর রয়েছে আমার পিস্তুতো ভাইরা, মিঠু, দীপু, এরা সব রয়েছে, পিস্তুতো বোনেরা রয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে একটা কত বড় একটা ছেলে মেয়েদের সব হই হল্লা। যখন খেতে ডাকতো তখন কারোর কিছু মাথায় থাকতো না, সবাই মিলে একসঙ্গে লাইন দিয়ে বসে পড়লাম, তারপরে সবাইকে আমাদের খেতে দিত, এই ব্যাপার। তো ওরকমই বর্দা শুধু একবার মাঝখানে, বর্দা একটু মানে সেই হিসাবে একটু সিনিয়র বলে বর্দা এই আমাদের কচিকাঁচাদের মধ্যে খুব বেশি ভিড়তেন না। আমাদের যেদিন দিদা মারা গেছে তার 2-3 দিন পর আর কি, আমাদেরকে দাদা এসে বললেন, তোরা এই ঘরে সব গল্প আড্ডা করছিস, এই ঘরটা এখনো শুদ্ধ করা হয়নি, এখানে তোদের এই সমস্ত না করলেই হতো নাকি, এটা শুদ্ধ হবে, তারপর তো এখানে দিদা থাকতেন। এবার আমরা দিদা দাদারা কি দিদা এরকম ব্যাপার নাকি, দিদা আমাদের দিদা ব্যাপার না, এইসব করে বলে উড়িয়েই দিলাম দাদার কথাটা। ভালো কথা। তখনও কিন্তু গ্রামে যাকে বলে ইলেকট্রিসিটি তখন গ্রামে আসেনি। তো তারপরেতে রাত্রে আমাদের খেতে ডেকেছে, তা আমরা গল্প আড্ডা করতে করতে সবাই এই কথা বলতে বলতে দোতলা থেকে নিচে নামলাম, নিচে নেমে এসে যেখানে খাবার জায়গা সেখানে সবাই মিলে বসলাম, হচ্ছে। হ্যাঁ, মা বা সিনিয়র কাকিমা জেঠিমা যারা যা বলছে, কে কিছু কর্ণপাত করছে না, সব নিজেদের মধ্যেই মশগুল আছে। ভাত ডাল পোস্ত ফোস্ত যা আর কি, মাছের ঝোল ফোল যা যা আছে সে সমস্ত দিয়েছে, আমরা খাচ্ছি। খেতে খেতে আমার জাটতুতো দিদি হঠাৎ আমাকে বলছে, আরে লন্ঠনটা কই? তো সামনে একটা লন্ঠন আছে, আমার বেশ মনে আছে আসার সময় ঘরে যে লন্ঠনটা ছিল সেটা আমি ইনফ্যাক্ট লাস্ট বেরিয়েছিলাম ঘর থেকে, তো আমি লন্ঠনটা নিয়ে এসেছি। তো বললাম এই তো লন্ঠন। বলে ধর, এই লন্ঠনটা তো বউয়ের মানে আমাদের যিনি কাজের বংশ পরাক্রমে যিনি কাজের মানে পাটের কাজ করেন, আমাদের ঘর ধোয়া মোছা, ঝাঁট পাট দেওয়া, বাসন মাজা ইত্যাদি যে সমস্ত করেন তার। তো তখন বললাম না আমি এটাই নিয়ে এসছি। এবার সত্যি কথা বলতে কি, এত কথাবার্তা গল্প আড্ডা হচ্ছে, তার মধ্যে সত্যি কি এনেছি না আনিনি আমার অতটা মনে নেই। বললেই হবে তুই নিয়ে আসিস নি? আমি বললাম হ্যাঁ আমি নিয়ে এসছি। বলে এই একটা মানে
কথার কাটাকাটি চলছে। তখন বলছে যে ঠিক আছে, যদি নিয়ে আসি তাহলে কি দিবি বল। বলে তুই যা চাইবি তাই দেবো। ঠিক তো? হ্যাঁ। আমি কিন্তু তখন আর্ধেক খাওয়ার মধ্যে আছি। তো এই অবস্থায় আস্তে আস্তে আমি আপনার চল তোকে দেখছি, দাঁড়া তো আমি আসছি বলে আমি খাবার থেকে উঠে গেলাম। উঠে গিয়ে আস্তে 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 সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেছি। দরজায় কিন্তু শেকল তোলা আছে। তো আমি শেকল দিয়েছি, তো শেকলটা খুললাম, দরজা খুললাম, খুলে দেখলাম পুরো অন্ধকার। তাহলে কোথায় কোথায় লণ্ঠন? তো দিদি পেছনে দাঁড়িয়ে আছে, জাতুতো দিদি বলছে যে ওই তো লণ্ঠন। আমরা কোথায় লণ্ঠন? ঘরের মধ্যে নাকি ওই তো লণ্ঠন। আমরা কোথায় লণ্ঠন? বলে ওই তো নিভে গেছে, দেখতে পাচ্ছিস না তুই? আর কোথায় লণ্ঠন বলো তো? করে আমি ঘরের ভেতর জাস্ট ঢুকেছি। ঢুকে লণ্ঠনটা দেখতে গিয়ে ডান দিকে দেখছি দিদা দাঁড়িয়ে আছে। বুকের ভেতরটা না মুহূর্তের মধ্যে মানে হিমালয়ের পাহাড় হয়ে গেল, শীতল হয়ে গেল শরীরটা। আমি বাউন্স ব্যাক করলাম। বাউন্স ব্যাক করার সঙ্গে সঙ্গে কি হলো, ওই যে দরজাটা ছিল, দরজাটা খুব বড় নয়, ও বাবা গো বলে ফিরে এসেছি। ফিরে আসার সঙ্গে সঙ্গে হলো কি হাতের এখানটা প্রায় ছিঁড়ে গেল। পাশের ঘরে আমার সেজো কাকা ছিলেন। আমি ভূত দিদা দিদা ভূত করতে করতে এসে দৌড়ে আমি সেজো কাকার কাছে যেতাম। সেজো কাকা তখন বসে বসে পাঁজি ফাঁজি জাতীয় কিছু একটা দেখছিলেন। উনি হঠাৎ, আমি ওইভাবে গিয়ে সেজো কাকার পেছনে লুকোনোর সঙ্গে সঙ্গে সেজো কাকা দিদা 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 করতে হবে। হ্যাঁ, মানে আমি তখন রীতিমতো কাঁপছি। আমার হাত যে কেটে ঝরঝর করে রক্ত পড়ছে আমার তখন মাথায় নেই। আমি পাগলের মতন করছি, তখন দিদা দিদা করছি। তখন দেখছি যে বড়দা হাসতে 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 আসছে এবং দাদা একটা সাদা শাড়ি জড়িয়ে দিদা যেরকম থাকতেন সেরকম ভাবে সেজে আছে। কিছু না কিছু না। এবার তখন চর্চা আমি বুঝতে পারলাম যে দাদাই ভূত সেজে দাঁড়িয়েছিল, মানে দিদা সেজে দাঁড়িয়েছিল যাতে আমি ভয় পাই, ভয় দেখানোর জন্য। এই ব্যাপারটা কিন্তু প্ল্যান্ড। মানে এটা আমার জাতুতো দিদি জানে যে খরাজকে ভয়টা দেখানো হবে। এবং কেন খরাজকে দেখানো হবে? কারণ একমাত্র খরাজই স্ট্রং এনাফ টু টেক দ্যাট, মানে এই সাংঘাতিক ঝটকাটা। এটা আমি যে মানে আমি একমাত্র নিতে পারবো, এটা অ্যাসেস করে ওরা কিন্তু আমাকেই দিয়েছে ব্যাপারটা। মানে এমন হতেই পারে যে সিরিয়াসলি এই ব্যাপারটায় ঝটকা খেয়ে কেউ হয়তো হার্ট ফেল করে যেতে পারে, বা একটা কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বা অজ্ঞান হয়ে যেতে পারে, কিছু হতে পারে। তো সেইটা আন্দাজ করে মোটামুটি গোটা বাড়িতে সবাইকে জানানো আছে, কিন্তু শুধু আমি জানি না জিনিসটা। এবারে বড়দা একটা কথা বলল যে ভয় তো তোকে দেখালাম আমি, তুইও বুঝে গেলি ভূত না আমি সেজেছিলাম। এবার তুই চিন্তা কর, যখন এটা প্ল্যান হয়েছে তখন এই যে আমি দিদা সেজেছি, দিদার মতো সেজেছি এবং সেজে ওখানে দাঁড়িয়েছিলাম এবং ওই দরজায় কিন্তু শিকল তুলে দেওয়া ছিল, তখন কিন্তু ঘরে কেউ ছিল না। এই অবস্থায় সত্যি যদি দিদা এসে হাজির হতো তাহলে তখন কি হতো? আমি বললাম যে দাদা আমি বিশ্বাস কর এতদিন আমি ভূত দেখিনি, কিন্তু ভূত দেখলে কি হতে পারে আমার ভেতরে সেটা কিন্তু আমি তখন ভূত ভেবে আমি সেই রিয়াকশনটা দিয়ে ফেলেছি। এবং ইনফ্যাক্ট তারপর ভূত দেখলে কি হতে পারে যে রিয়াকশনটা আমার ভেতরে আসছে সেটা বোঝার পর থেকে আমি কিন্তু সত্যি আরো কয়েকবার অনেকে আমাকে ভূতের ভয় দেখাবার চেষ্টা করেছে, কিন্তু আমি এতটুকু ভয় পাইনি, কারণ আমি ওই রিয়াকশনটা পেয়ে গেছিলাম অলরেডি আমার মধ্যে। আর আমি কখনো কোনো ভূত দেখে ভয় পাইনি। ভূতের ঘটনা কিন্তু আমি অনেক পরপর শুনেছি। প্রাথমিক আমাদের এই কবরডাঙ্গার এখানে একটা স্টুডিও আছে, সেখানে নাকি সবাই বলে যে ওখানে ভূতের উপদ্রব আছে। এবং একটা শুটিং করতে গিয়ে সেখানে আমি দেখেছিলাম যে একটা লোহার একটা আমাদের লাইটের স্ট্যান্ড বলানি কনি কেউ কোথাও ছোঁয়নি, কিছু নেই, দুম করে পড়ে গেল। হঠাৎ করে ক্যামেরাতে ব্লার আসতে শুরু করলো এবং ক্যামেরাটা খারাপ হয়ে গেল। তারপরে লাইট দুবার দপ 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 করে জ্বলে ধপ করে নিভে গেল। 3টে লাইট কেটে গেল।
অনেকেই বলবে ভোল্টেজের কারণে কেটে গেছে, কিন্তু তা নয়। এই ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে। তখন অবশেষে ডিরেক্টর ডিসিশন নিলেন যে না, এখানে আর আমি শুটিং করব না, বাকি শুটিংটুকু আমি অন্য কোথাও করব। সেই আমরা সেখান থেকে চলে আসলাম। আমার বাবা যখন চাকরি করছেন তখন একবার জব্বলপুরে উনি গিয়েছিলেন, এবং সেই জব্বলপুরে এক স্টেশন মাস্টারের বাড়িতে ওনাকে রাত্রি কাটাতে হয়েছিল। তো স্টেশন মাস্টারের বাড়িতে যখন গেছেন, ওখানেও তখন আলো তখন আসেনি, মানে ইলেকট্রিসিটি তখন আসেনি। বাবাকে খুব খাতির করে ওনারা খাওয়া দাওয়া করিয়েছিলেন, এবং খাওয়া দাওয়া করার পরে উনি সামনে একটা টিউবওয়েল আছে কলতলা, সেই কলতলায় গিয়ে টিউবওয়েলে হাত ধুতে যাবেন, যখন তখন এক মহিলা এসে কল টিপে দিয়েছে, উনি বাবা হাত পা ধুয়েছেন, ধুয়ে টুয়ে গেছে। তো তখন বাবার ধারণা হয়েছে সম্ভবত ওনাদের মানে কেউ বৌমা বা মেয়ে বা এই জাতীয় কেউ হবেন। তো অত তো ওনাদের সঙ্গে সখ্যতা ছিল না, তাই উনি জানেনও না। পরে সকালবেলায় যখন বেরিয়ে চলে আসছেন, চলে আসবার সময় তখন বলছেন আপনার আমাদের কোনো ত্রুটি থাকলে একটু বলবেন। বললাম আমরা কিসের ত্রুটি, খুব সুন্দর খেয়েছি দিয়েছি, আপনারা রেখেছি, ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আপনার ছেলেকে দেখলাম না। বলল আমার ছেলে তো এখানে থাকে না। বলো বাড়িতে থাকে না। তো বৌমাকে দেখলাম যে। বলে বৌমা কোত্থেকে বৌমাকে দেখলেন? বলে ওই যে টিউবওয়েলের জল টিপে দিল উনি, তাহলে কি আপনার মেয়ে? তো এবার কর্তা গিন্নি দুজনে মুখ চাচাই করছেন। তারপরে বলেছিলেন যে এটা আমাদের বৌমা নন, কিন্তু এটা অনেকেই বলেছে যে বৌমাকে মাঝে মধ্যে ওই টিউবওয়েলের ওখানে দেখা যায়, যিনি জল টিপে দেন, নিজে হাত ধোন। কখনো কখনো আমরা রাত্রিবেলাতে শুয়ে শুয়ে টিউবওয়েল কেউ চালাচ্ছে, এটার আওয়াজ পাই। এই ঘটনাগুলো হতে থাকে। আপনি যাকে দেখেছেন তিনি আমাদের বৌমা নন, কিন্তু বৌমার যাকে বলা যে অবয়বটা আপনি দেখেছেন, হয়তো তার অশরীরই তাকে আপনারা দেখেছেন। এরকম প্রচুর গল্প অনেকে মানে শুনেছে বা ঘটনা ঘটেছে, কিন্তু আমার ভূত দেখা হয়নি বটে, কিন্তু ভূত দেখলে কি হতে পারে সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছিলাম। পরবর্তীকালে আরো মজার মজার গল্প নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। দেখতে থাকুন খরাজ খাজানা।